হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এডুকা টিউটোরিয়ালে। আমি আবারও চলে এসেছি তোমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস করার জন্য। তো আজকে আমরা করব জীবন বিজ্ঞানের যে স্কুলের টেস্ট পেপার বা পর্ষদ থেকে দেওয়া টেস্ট পেপার, তার প্রথম যে সেট 311 পাতার যে প্রথম সেট, আর বিভাগ ক এবং খ আমরা এর আগে করেছিলাম। আজকে আমরা করব কি 2 মার্কের যতগুলো প্রশ্ন আছে তা কীভাবে লিখতে হবে, কীভাবে করতে হবে, কতটুকু লিখতে হবে, সেগুলো বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো সবাইকে একটা রিকোয়েস্ট যে এই ক্লাসগুলি তোমরা বন্ধুদের মধ্যে যারা এবার মাধ্যমিক দিচ্ছে তাদের সঙ্গে শেয়ার করবে। এবং আরেকটি যে সংবাদ, সেটা হচ্ছে এবারে যারা 8, 9, 10 তাদের সায়েন্স, ম্যাথ মানে অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান সমস্ত ক্লাস এই ইউটিউব চ্যানেলে অনলাইন ফ্রিতে প্রত্যেকে পাবে। তাই সবাইকে বলবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এবং সবার মাঝে যাতে এই চ্যানেলটি আরও ছড়ায় তার জন্য সবাইকে বলবো চ্যানেলটিকে শেয়ার করবে, সবার সঙ্গে আলোচনা করবে, বলবে সবাইকে, এবং সবাই যাতে জড়িত হয় আমার সাথে, আমার চ্যানেলের সাথে। তোমাদের সঙ্গে এই নতুনভাবে অনলাইনের মাধ্যমে চেষ্টা করছি যুক্ত হওয়ার। তো জানি না কতটুকু সফল হব, আর এই সফল হওয়ার পিছনে আমার প্রিয় ছাত্রছাত্রী তাদেরই সহযোগিতা, সাহায্য একান্ত দরকার। তো সবাইকে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং সবার মাঝে এই আমাকে আমার চ্যানেলটিকে একটু ছড়িয়ে দেওয়ার যে একটু সাহায্য বা সহযোগিতা, সেটা একটু চেষ্টা করবে। তো চলো বেশি কথা না বলে আমরা ক্লাস শুরু করি। দেখো, আজকে আমরা বিভাগ গ এর যে সেট রয়েছে সেগুলো আমরা করবো, ঠিক আছে? স্কুল থেকে দেওয়া দেখতেই পাচ্ছ স্কুল এর টেস্ট পেপার, সেটা আমরা আজকে সলভ করব। তো প্রথম যে জিনিস আমাদের জানতে হবে, বিভাগ গ এর অ্যান্সার কী করে লিখবো আমরা, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। অ্যান্সার কী করে লেখা যায়, কতটুকু লিখতে হবে, কিভাবে লিখতে হবে, আমরা এমসিকিউ এর অ্যান্সার করার কৌশল, উত্তর লেখার কৌশল, সেগুলো আমরা জেনেছিলাম। আজকে আমরা জানবো বিভাগ গ অর্থাৎ 2 মার্কের যে উত্তর কী করে লিখবো আমরা সেটা। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন বলছে 3-1। তো এখানে তোমাদের বিভাগ গতে বলে রাখি 17টি প্রশ্ন থাকে। 17টি প্রশ্নের মধ্যে তোমাকে 12টি প্রশ্নের উত্তর করতে হয় এবং প্রত্যেকটা প্রশ্নের দাগ নম্বর মানে অর্থাৎ মান 2 করে থাকবে এবং প্রশ্ন খুব বড় হয় না, কিন্তু একটু প্রশ্নগুলো বুঝে তোমাকে লিখতে হবে। প্রশ্নগুলো বড় হয় না, খুব বড় বড় লেখা এখানে কিন্তু নেই। কিছু দেখবি যে 1 লাইন 2 লাইন একটা শব্দের মধ্যেই কিন্তু শেষ হয়ে গেছে, এরকম কিছু প্রশ্ন রয়েছে। তো 3-1 যে ক দাগ নম্বর, 3-1 যে 1 ক দাগ নম্বরে কি বলছে, 3-1 ক দাগ নম্বরে বলছে নিচের নিম্নলিখিত ঘটনাগুলি কোন ধরনের চলনকে নির্দেশ করে। ঠিক আছে, নিচের ঘটনাগুলি কোন ধরনের চলনকে নির্দেশ করে। এখানে 4টে চলন বা 4টে উদ্ভিদের নাম লেখা রয়েছে। এবার এই চলনগুলি
ঘটনাগুলি কোন কোন চলনের সঙ্গে যুক্ত। তো এখানে নাম শুনে আমাদের চলনগুলো ভেবে নিতে হবে বা মনে রাখতে হবে। যেমন কী বলছে, কেমন করে উত্তর লিখবো, তো আমি লিখেই দেখাচ্ছি তোমাদের উত্তর লেখার কৌশল। তো প্রথম বলছে ক, লজ্জাবতীর পাতায় হাত দিলে পাতাগুলি মুড়ে যায়। তোমাকে পুরো লাইনটাই লিখতে হবে যে লজ্জাবতীর গাছের পাতায় হাত দিলে পাতাগুলি কি হয়, মুদে যায়। এই যে পাতাগুলি মুদে যায়, অর্থাৎ লজ্জাবতী গাছের মধ্যে কোন চলন ঘটে, এবার তোমাকে লিখতে হবে। সব কিছু লিখে দিয়েছে, লজ্জাবতী গাছের পাতায় হাত দিলে পাতাগুলি মুদে যায়। এবার এটি কোন চলন, অর্থাৎ আমরা সবাই জানি লজ্জাবতী মানে হচ্ছে কোন চলন। লজ্জাবতী মানে হচ্ছে তোমার শিশ্ম ন্যাস্টিক চলন। এইভাবে তোমাকে অ্যান্সার লিখতে হবে পুরো বাক্যে, ঠিক আছে? এইভাবেই তোমাকে কিন্তু প্রত্যেকটা অ্যান্সার লিখে যেতে হবে পুরো বাক্যে। তো লজ্জাবতী শিশ্ম ন্যাস্টিক চলন কি? স্পর্শ, আঘাত, বায়ু প্রবাহ ইত্যাদির কারণে উদ্ভিদের বা লজ্জাবতী গাছের যে পাতাগুলি মুদে যায় বা বুঝে যায় অনেক সময়, বা গুটিয়ে যায়, অনেক সময় এই কথাগুলো ব্যবহার করে। এগুলোকে বলা হচ্ছে, এই চলনকে বলা হচ্ছে কি, শিশ্ম ন্যাস্টিক। খতে কি বলছে দেখিন, তো খয়ের লাইনটাও তোমাকে লিখতে হবে, সূর্য শিশির গাছের রোম। সূর্য শিশির গাছের রোম পতঙ্গের দিকে বেঁকে যায়। তাহলে সূর্য শিশির গাছের মধ্যে কোন চলন ঘটে, পুরো ঘটনায় তোমাকে বলে দিয়েছে। সূর্য শিশির গাছের মধ্যে কোন চলন ঘটে, তোমাকে লিখতে হবে অবশ্যই কেমোন্যাস্টিক চলন ঘটে, ঠিক আছে? কেমোন্যাস্টিক চলন, এইটুকু লিখতে হবে তোমাকে। বেঁকে যায় কেমোন্যাস্টিক চলন। 3 নম্বর বলছে ভলভক্স আলোর উৎসের দিকে এগিয়ে যায়। গ বলছে ভলভক্স আলোর উৎসের দিকে বেঁকে যায়। তাহলে ভলভক্স এই নাম শুনে তোমাকে কিন্তু চলন মাথায় আনতে হবে, ঠিক আছে? ভলভক্স, ক্লামাইডোমোনাস কিংবা ডায়াটম, এই সকল কিছু কিন্তু শুনে তোমাকে চলনটা মাথায় আনতে হবে। তো ভলভক্স যে চলনটা দেখা যায় ভলভক্সের মধ্যে, সেটা হচ্ছে ফটোট্যাকটিক চলন, ঠিক আছে? তো ভলভক্স এর মধ্যে যে চলনটা ঘটে সেটা হলো হাইফিন দিয়ে লিখবে, ফটোট্যাকটিক চলন। এইভাবেই তোমাকে অ্যান্সারটা করতে হবে। ঘ নম্বরে বলছে সূর্যোদয়ের সময় সূর্যমুখী ফুল ফোটে। সূর্যোদয় অর্থাৎ সূর্য যখন ওঠে তখন সূর্যমুখী ফুল ফোটে। তো সূর্যমুখী এই নাম শুনেই আমাদের চলনের কথা বা কোন চলন ঘটে সেটা কিন্তু তোমাকে কি করতে হবে, ভাবতে হবে। সূর্যোদয়ের সময় সূর্যমুখী ফুল ফোটে। সূর্যোদয় এর সময় সূর্যমুখী ফুল ফোটে। তাহলে এটা কোন চলন হয়ে যাবে? সূর্যমুখী অর্থাৎ আলো দ্বারা হচ্ছে সূর্যোদয়, মানে হচ্ছে সূর্যোদয় বলতে বোঝাচ্ছে আলো দ্বারা যে চলন ঘটছে বা আলোর
তীব্রতার কারণে যে চলন ঘটে সেটাকে বলা হচ্ছে ফটোম্যাস্টিক চলন। ঠিক আছে, ফটোম্যাস্টিক চলন। তাহলে এইভাবে তোমাকে কিন্তু এই অ্যান্সারগুলো লিখতে হবে প্রত্যেকটা। এরপরে আমরা চলে যাবো 3-2। তো অবশ্যই এইভাবেই তোমাদেরকে অ্যান্সারটা কিন্তু করতে হবে, লিখতে হবে পুরো বাক্যে। তো কোন ঘটনা দেওয়া আছে, সেই ঘটনায় কোন চলন ঘটছে সেইটাই তোমাকে পাশে কিন্তু লিখতে হবে পুরো লাইন দিয়ে। 2 নম্বরে বলছে 3-2 যে প্রদত্ত কারণগুলি নিরিখে ডায়াবেটিস ইনসিপিটাস ও ডায়াবেটিস মেলিটাসের মধ্যে পার্থক্য নির্ণয় করো। কি বলেছে? ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাস দুটো বলেছে পার্থক্য লিখতে বলেছে। তো কি করে লিখবে? 3-2 এর যে অ্যান্সার করবো আমরা, 3-2 এর অ্যান্সার করবো। দেখো তিনটে ঘর করবো আমরা। ঠিক আছে, তাহলে একটা করবো কি বিষয় বলে একটা ঘর, আরেকটি ঘর করবো আমরা ডায়াবেটিস ইনসিপিটাস, আরেকটি আমরা ঘর করবো ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাস। এই যে তিনটে ঘর, যার একটা কারণ বলেছে, কারণ কি হবে? ঠিক আছে, তো ডায়াবেটিস ইনসিপিটাস আর ডায়াবেটিস মেলিটাস কারণ কি? তো কারণ লিখবো ADH ডায়াবেটিস, যেটা ইনসিপিটাস, যাকে বাংলায় বলে কি বহুমূত্র। ঠিক আছে, বাংলায় বলে বহুমূত্র। তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস রোগটি ADH এর কম ক্ষরণে কি হয়? কম ক্ষরণে হয়। আর ডায়াবেটিস মেলিটাস ইনসুলিন হরমোনের কম ক্ষরণে হয়। ঠিক আছে, এটা গেল কারণ। 2 নম্বর বলছে লক্ষণ। ঠিক আছে, তো ক লিখবো আর হচ্ছে খ। এইভাবে তোমাকে বিষয় কিন্তু এই দুটোর উপরে তোমাকে কিন্তু পার্থক্য লিখতে হবে। কারণ আর হচ্ছে লক্ষণ, এই দুটোর উপরেই তোমাকে পার্থক্য লিখতে হবে। তাহলে একটা হচ্ছে কারণ, একটা লক্ষণ। লক্ষণ কি আছে? তাহলে এখানে হয়ে যাবে কি লক্ষণ। লক্ষণ কি? ডায়াবেটিস ইনসিপিটাস হলে কি হবে? ডায়াবেটিস ইনসিপিটাস হলে কি হবে? বারবার বা ঘন মূত্রত্যাগ হবে, তাই তো? বারবার মূত্রত্যাগ হবে। ওজন হ্রাস হবে, ওজন হ্রাস। এবার ডায়াবেটিস মেলিটাসের কি কারণ আছে? এখানে কি হবে? মধুমেহ রোগ, অর্থাৎ এখানে বারবার জল ডায়াবেটিস মেলিটাসে হবে এই মধুমেহ রোগ। আর মধুমেহ রোগ হলে কি হবে? দেহে শর্করা বৃদ্ধি, এখানেও হয়ে যাবে কি ওজন হ্রাস। ঠিক আছে, এই হচ্ছে তোমার পার্থক্য। এইভাবে তোমাকে পার্থক্য লিখতে হবে, এইভাবেই তোমাদেরকে পার্থক্য লিখে যেতে হবে। এই হলো 3-2। ঠিক আছে, কারো যদি লেখার প্রয়োজন পড়ে তোমরা ভিডিওটা থামিয়ে উত্তরগুলো লিখে নিতে পারো বা দেখে নিতে পারো আরো ভালো করে। তা আমি চলে যাবো 3 নম্বর প্রশ্নে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নে। তো বাকিগুলো মিটিয়ে দিই। তো 3 কি বলছে এবার দেখো।
বলছে প্রদত্ত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত ও কোনগুলি অর্জিত। প্রদত্ত ক্রিয়াগুলির মধ্যে কী কাজ হচ্ছে তার মধ্যে কোনগুলি সহজাত অর্থাৎ জন্মগত আর কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা তালিকাবদ্ধ করো। প্রথম বলছে ক, উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হওয়া, শিশুর আবৃত্তি বলা, খাবারের গন্ধে মুখের মধ্যে লালা ক্ষরণ, সাঁতার কাটা। তো এখানে কোনটা সহজাত আর কোনটা অর্জিত? তো আগে আমাদের সহজাত আর অর্জিত এটা বুঝে নিতে হবে। দেখো, সহজাত বা যে প্রতিবর্তক ক্রিয়া তার মানে হচ্ছে যেগুলো জন্মগত, যেটা কোনো শর্তের অধীন নয়। যে সকল প্রতিবর্তক ক্রিয়া কোনো শর্তের অধীন নয়, পূর্বপুরুষ থেকে প্রাপ্ত, আচ্ছা আগে থেকেই হয়েছে, শিখতে হচ্ছে না। যেমন হাঁচি, কাশি, চোখ বন্ধ, লাইট পড়লে, এগুলো কি শিখতে হচ্ছে? না, এগুলো শিখতে হচ্ছে না, এগুলো অটোমেটিক আমাদের জন্ম থেকেই থাকে, জন্ম থেকেই রয়েছে, এগুলো শিখতে হচ্ছে না। ঠিক আছে। আর অর্জিত কোনটা? যেটি কি একটা শর্ত রয়েছে, অর্থাৎ শর্তপেক্ষ যে প্রতিবর্ত ক্রিয়া, যার জন্য যেটাকে আমরা সহজ করে বলতে পারি, যেটা আমাদের শিখতে হয়, জন্মের পরে আমাদের শিখতে হয় কথা বলা, আবৃত্তি করা, নাচা, ড্যান্স, সাইকেল চালানো, গান করা, আবৃত্তি করা, এই সকল কিছু হয়ে গেল কি সাঁতার কাটা, এগুলো হয়ে গেল অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। তা আমরা কি করে লিখবো? তো অ্যান্সারটা কি করে লিখবো? অ্যান্সার আমাদের লিখতে হবে 3-3 লিখে, 3 কি বলেছে? ক। ক পুরো লাইনটা লিখবো, উজ্জ্বল আলোতে চোখ বন্ধ হওয়া, কি এটা? তাহলে সহজাত হবে না অর্জিত হবে? এটা হয়ে যাবে কি সহজাত। ঠিক আছে, চোখ বন্ধ হচ্ছে অটোমেটিক, এর জন্য শিখতে হচ্ছে না আমাদের, সেটা হয়ে গেল সহজাত প্রতিবর্ত ক্রিয়া। সহজাত প্রতিবর্ত ক্রিয়া। ক্ষয়কে কি বলছে? শিশুর আবৃত্তি বলা, শিশুর আবৃত্তি বলা। তো শিশুর আবৃত্তি বলা কি হয়ে যাবে? আবৃত্তি করছে যেহেতু, তাই এটা হয়ে গেল অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। গ নম্বর অপশন কি রয়েছে? খাবারের গন্ধে মুখের মধ্যে লালাক্ষরণ, খাবারের গন্ধে মুখের মধ্যে লালা ক্ষরণ। লালা ক্ষরণ এটা তো অটোমেটিক হচ্ছে, তাই না? এটা তো অটোমেটিক, তাহলে তার জন্য আমাদের কি করতে হয়? শিখতে হয় না। তো এটা হয়ে গেল সহজাত প্রতিবর্ত ক্রিয়া। সহজাত প্রতিবর্ত ক্রিয়া। ঘ নম্বর অপশনে কি বলেছে? সাঁতার কাটা। তো সাঁতার কাটা কি আমাদের শিখতে হয়? তো তাহলে সাঁতার কাটা কি হয়? শিখতে হয়। তো সাঁতার কাটা কি হয়ে যাবে? সাঁতার কাটা হয়ে যাবে অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, এই হচ্ছে তোমার অ্যান্সার, 2 মার্কের হয়ে গেল। 3-4 কি বলছে দেখি। মানব দেহের রক্ত সংবহন তন্ত্র ও মৌল বিপাকের হার এর উপর থাইরক্সিন হরমোন কি প্রভাব ফেলে? খুবই সুন্দর, এটা তো একদম সহজভাবে বইয়ে দেওয়াই আছে। তো থাইরক্সিনের এখানে প্রভাব মানে ভূমিকা চেয়েছে। ঠিক আছে, তো থাইরক্সিনের ভূমিকায় পয়েন্ট করে দেওয়াই আছে, তো এটা আর ব্যাখ্যা করছি না, পয়েন্ট মুখস্থ করলেই হয়ে গেল। 2টো পয়েন্ট তুলে দেবে, এরকম করে কিন্তু পয়েন্ট তুলে দেয় যে এই দুটোর উপরেই ভূমিকা লেখো, এই দুটোর উপরেই পার্থক্য লেখো, এরকম করে তোমাকে বলে দেবে। ঠিক আছে। 3-6 3-5 কি বলছে?
কোষ বিভাজনের সময় ইন্টারফেজ দশা না ঘটলে কী কী সমস্যা হবে বলে তুমি মনে করো? কোষ বিভাজনের সময় ইন্টারফেজ দশা না ঘটলে, দেখো ইন্টারফেজ দশা যদি না ঘটে তাহলে কোষের বিভাজন কি হওয়া সম্ভব? তাহলে ইন্টারফেজ দশা না ঘটলে অর্থাৎ কোষ চক্র ঠিক মতো ঘটবে না, মেন কথা। তাহলে কোষ চক্র ঠিক মতো না ঘটলে কী হবে, যে কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস তৈরি হবে বা কোষের বিভাজন ঠিক মতো হবে না, অর্থাৎ সেখান থেকে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে। তো এটা নিয়ে বইয়ের মধ্যে খুব একটা ব্যাখ্যার দরকার নেই, 2-3টে কথা বললেই হলো। 3.6 বলছে ইন্টারফেজ এর G1 দশার দুটি উল্লেখযোগ্য ঘটনা, অর্থাৎ ইন্টারফেজ দশার G1 3টে ঘটনা আছে। ইন্টারফেজ দশার 3টে ঘটনা, 3.6, 4 এবং 5 বলে দিলাম আরও সহজভাবে, ওরা ব্যাখ্যা করছি না। তো 3.6 G1 দশা, S দশা আর হচ্ছে G2 দশা, এই 3টে দশার একটা গোল ছক আছে, দেখবে সাঁতরার বই থাকলে গোল একটা ছক আছে ইন্টারফেজ দশা সেখানে, অর্থাৎ ইন্টারফেজ দশা মানে সেকেন্ড চ্যাপ্টারে। তো যেখানে G1, G2, S ওই গোল ছকের মধ্যে কিন্তু কাজগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো G1, G2 আর S এই 3টেই করে রাখবে। তো এই নিয়ে পরিষ্কার লেখাই আছে, তো এই নিয়ে ব্যাখ্যা করছে না, ওইটুকু মুখস্থ করলে লিখলেই করে গেল, ঠিক আছে। তারপরে আমরা চলে আসি 3.7। 3.7 কি করে অ্যান্সার লিখবো, এবং খুব সহজ, দেখো 3.7। তো 3.7 কি বলছে, তো 3.7 বলছে কি, যে নিচের উদ্ভিদগুলি কিসের সাহায্যে তাদের অঙ্গজনন সম্পন্ন করে? নিচের উদ্ভিদগুলি কিসের সাহায্যে তাদের অঙ্গজনন সম্পন্ন করে? রাঙা আলু, পাথরকুচি, আদা না কচুরিপানা? তো দেখো কোনটা কী কী দ্বারা, মানে আমরা পড়েছি সেকেন্ড চ্যাপ্টারে পাবো জীবন বিজ্ঞানে, যে অঙ্গজ জননের দ্বারা, অর্থাৎ অঙ্গের দ্বারা বংশ বিস্তার করে। কিছু কিছু গাছ আছে, উদ্ভিদ আছে যারা অঙ্গের দ্বারা বা অঙ্গের মাধ্যমে বংশ বিস্তার করে, যেমন রাঙা আলু, আদা, পাথরকুচি, কচুরিপানা। তো আমাদের অ্যান্সার কী করে লিখতে হবে, এখানে নাম এবং জননের নাম লিখতে হবে, অর্থাৎ রাঙা আলু। তো রাঙা আলু কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? তো লিখবো আমরা কি, রাঙা আলু। তো রাঙা আলু কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? তো রাঙা আলু হয়ে যাবে কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? রাঙা আলু হয়ে যাবে মূলের মাধ্যমে, ঠিক আছে। তো রাঙা আলু লিখবো আমরা কি, মূল। ব্যাস, রাঙা আলু মূলের মাধ্যমে বা মূলের দ্বারা জনন সম্পন্ন করে। রাঙা আলু মূলের দ্বারা জনন সম্পন্ন করে। তারপরে কি বলেছে, খ কি বলেছে, তো খ বলছে পাথরকুচি। পাথরকুচি কি হবে, খ বলছে পাথরকুচি। পাথরকুচি কি হবে, পাথরকুচি হয়ে যাবে কিসের দ্বারা, মূলের। পাথরকুচি হয়ে যাবে পাতার দ্বারা, ঠিক আছে। পাথরকুচি হয়ে যাবে পাতা দ্বারা বা পত্রজ মুকুল দ্বারা। পাতা দ্বারা জনন সম্পন্ন করে। তারপরে কি বলছে, তারপরে গতে বলছে আদা। আদা কি দ্বারা জনন সম্পন্ন করে? আদা হয়ে যাবে কি আমাদের কাণ্ড দ্বারা, ঠিক আছে। আর আদা হয়ে যাবে আমাদের, দেখো আদাকে অনেক সময় মূলেও রাখা হয়, অনেক সময় কাণ্ডতেও রাখা হয়, ঠিক আছে। তাহলে এখানে তোমরা মূল করবে, আদা অনেক সময় মূলেও রাখা হয়, অনেক সময় কাণ্ডতেও রাখা হয়। আর ঘ নম্বর অপশন, ঘতে কি বলছে, ঘ বলছে কচুরিপানা। ঘ বলছে কচুরিপানা। তাহলে কচুরিপানা কিসের মধ্যে এবং সুস্থ করছে? তাহলে কচুরিপানা হয়ে যাচ্ছে কিসের দ্বারা, কচুরিপানা কাণ্ড দ্বারা বংশ বিস্তার করে, ঠিক আছে।
কাণ্ড দ্বারা বা কাণ্ডের খর্বধাবক এর দ্বারা বংশ বিস্তার করে। এইভাবে তোমাকে অ্যান্সার লিখতে হবে। বোঝা গেল? এইবার হচ্ছে 3-8 3-8 কি বলেছে? 3-8 কি বলছে? 3-8 বলছে মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখো। এটা তো বই খুব সুন্দর করে দেওয়া আছে। মানুষের লিঙ্গ নির্ধারণ ব্যাপারটা ওই থার্ড চ্যাপ্টার বংশগতির চ্যাপ্টারে পেয়ে যাবে। এটা নিয়ে ব্যাখ্যা করছি না, ওই ক্রসের মাধ্যমে দেখানো রয়েছে। ঠিক আছে, তারপরে চলে আসি নিম্নলিখিত জিনোটাইপগুলির ফিনোটাইপ কী হবে তা তালিকাভুক্ত করবো, অর্থাৎ কোনটাকে আমরা কী কী বলবো, তো কীভাবে এটা লিখবো আমরা, কীভাবে পড়বো, তার জন্য চলে আসি কত নম্বর প্রশ্ন হয়ে যাচ্ছে 3-9। 3-9 কি বলছে? তো 3-9 বলছে নিম্নলিখিত জিনোটাইপগুলির ফিনোটাইপ কী হবে। এই জিনোটাইপগুলির ফিনোটাইপ কী হবে, অর্থাৎ আমরা কোনটাকে কী বলবো তালিকাভুক্ত। এখানে কিন্তু উল্টো করে বলতে পারে যে ফিনোটাইপগুলির জিনোটাইপ কী হবে। তো এখানে নামগুলো আগে আমরা লিখি। প্রথম বলছে ক্যাপিটাল ওয়ান স্মল ওয়াই, ক্যাপিটাল আর বলছে স্মল আর। এটা কি বলা হয়, এটাকে কি বলা হচ্ছে। তারপরে রয়েছে খতে বলছে ক্যাপিটাল ওয়াই স্মল আর। গতে কি বলছে? গতে বলছে স্মল ওয়াই ক্যাপিটাল আর। আর ঘ নাম্বার অপশন কি বলছে? স্মল ওয়াই স্মল আর। নামগুলো কি এদের, যেমন এই যে ক্যাপিটাল লিখবে এইভাবে, আমি বোঝাচ্ছি যে এই দেখো এই যে গোল করলাম ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই, এই ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই কি বলা হয়? ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াইকে বলা হয় কি হলুদ। ঠিক আছে, হলুদ বৈশিষ্ট্যের অ্যালিল এগুলো। আর ক্যাপিটাল আর স্মল আর এটা হচ্ছে গোলাকার, যে বীজের বর্ণ আর বীজের যে আকার সেটার কথা বলছে এখানে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হলুদ ও গোলাকার। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ওয়াই আছে, তার মানে কি এটাকে আমরা হলুদ বলবো। আর স্মল আর এটাকে আমরা কি বলবো? দুটো যেহেতু ছোট আর আছে, এটাকে আমরা বলবো কুঞ্চিত। ঠিক আছে, এটাকে আমরা বলবো কুঞ্চিত। তারপর আমাদের রয়েছে স্মল ওয়াই ক্যাপিটাল আর। তাহলে স্মল ওয়াই দুটোই থাকলে সেটা কি হয়ে যাবে? সবুজ। ঠিক আছে, সবুজ বৈশিষ্ট্যের কথা বলছে। আর দুটোই আর বড় হাতের আছে, এর মানে কি দুটোই আর বড় হাতের আছে, এর মানে হচ্ছে যে কি গোলাকার বৈশিষ্ট্যের কথা বলছে। গোলাকার বৈশিষ্ট্য এইভাবে তোমাকে লিখতে হবে। আর লাস্টেটা তো বুঝতে পারছি আমরা, সবুজ রয়েছে, সবুজ কথা বলছে, আর একটা বলেছে কুঞ্চিত, সবুজ এবং কুঞ্চিত। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে, এইভাবে ঠিক অ্যান্সারগুলো তোমাকে লিখতে হবে। এই গেল 3-এ আমাদের কি করলাম 9। চলে আসছে 3-10। বলছে দেখো, বাবা বর্ণান্ধ এবং মাতা সম্পূর্ণ স্বাভাবিক হলে তাদের ছেলে মেয়েদের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে তার সম্ভাবনা যুক্তি সহ বিচার করে লেখো। তাহলে এটা বলছে ক্রসের কথা বলছে না, ক্রসটাই তোমার করতে হবে। ক্রসের কথা বলছে এখানে, ক্রস করতে হবে তোমাকে। 3-এর কি বলেছে 10, বাবা বর্ণান্ধ। তো বাবা যদি বর্ণান্ধ হয় তাহলে তার জন্য অ্যালিল কি রয়েছে। তো বাবা যদি বর্ণান্ধ হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি যে বর্ণান্ধর জন্য কি স্মল সি আর হচ্ছে ওয়াই। ঠিক আছে, ক্যাপিটাল এক্স তার সঙ্গে স্মল সি আর হচ্ছে ওয়াই। আর মাতা কি বলছে? সম্পূর্ণ স্বাভাবিক। তাহলে মাতা হচ্ছে ক্যাপিটাল সি নিয়ে গঠিত দুটোই। ঠিক আছে,
তাহলে স্মল সি থাকলে সেটাকে কি বলা হচ্ছে? আক্রান্ত, অর্থাৎ বর্ণান্ধ বাবা। এর মানে হচ্ছে আক্রান্তের কথা বলছে। হ্যাঁ, বর্ণান্ধ বাবা মানে হচ্ছে আক্রান্তের কথা বলছে। আর মাতা যেহেতু স্বাভাবিক, তাই দুটোই বড় হাতের কি হয়, সি চলে আসে। এবার যদি আমরা এটাকে চেকার বোর্ডে করতে যাই, অর্থাৎ এটাকে যদি ভাষাতেও লিখতে যাই, তো ভাষাতে লেখার আগে একটা ছোট্ট করে চেকার বোর্ড করে নেবে। এর অ্যান্সারটা এইভাবেই করবে, ঠিক আছে? ছোট্ট করে একটা চেকার বোর্ড করে নেবে। এখানে পিতা বা মাতা যে কোনো একটা তোমরা গ্যামেটগুলোকে লিখবে। যেমন আমি লিখলাম পিতার ক্ষেত্রে পিতা বর্ণান্ধ, আর মাতা কি রয়েছে? মাতা রয়েছে এই স্বাভাবিক। তাহলে এক্স ক্যাপিটাল সি, এক্স ক্যাপিটাল সি। তাহলে এইখানে আমাদের কি বসবে, অর্থাৎ পিতার গ্যামেটের সাথে বর্ণান্ধ গ্যামেটের সাথে মাতার বর্ণান্ধ গ্যামেটের মিলন ফলে তৈরি হবে কি, ক্যাপিটাল সি আর স্মল সি। তারপরে আমরা কি পাবো, এটার সাথে যদি এটার মিলন ঘটে, ক্যাপিটাল সি রয়েছে, তাহলে ক্যাপিটাল সি আর হচ্ছে ওয়াই। তারপরে আমাদের এখানেও ক্যাপিটাল সি, এখানে স্মল সি, তাহলে ক্যাপিটাল সি আগে লিখলাম, তারপর হচ্ছে স্মল সি। এই যে ঘর পূরণ করা, এটা অনেকবার আমি দেখিয়েছি, এই ঘর পূরণ করার কৌশল। তারপর আমরা পাচ্ছি ক্যাপিটাল সি আর ওয়াই। তার মানে এখানে বলছে দেখো যে কত শতাংশ বর্ণান্ধ হতে পারে। তো কত শতাংশ বর্ণান্ধ হচ্ছে, টোটাল এর মধ্যে যদি আমরা 25% করে বিভাজন করি, 25, 25, 25, 25, তাহলে বর্ণান্ধ কি হচ্ছে, বর্ণান্ধ একমাত্র কোথায় দাঁড়াচ্ছে, বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা। দেখো বর্ণান্ধ কিন্তু কেউ নেই, অর্থাৎ পিতায় আক্রান্ত হওয়ার ফলেও কিন্তু বর্ণান্ধ নেই, বাহক রয়েছে। বর্ণান্ধ কিন্তু নেই, বর্ণান্ধ একটিও নেই, কি রয়েছে, বাহক রয়েছে। তাহলে বাবা যখন বর্ণান্ধ, মাতা সম্পূর্ণ স্বাভাবিক। যদি কেউ সম্পূর্ণ স্বাভাবিক হয় তাহলে কিন্তু আক্রান্ত পাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এগুলোই তোমাকে ভাষায় লিখতে হবে কি, যে পিতার বর্ণান্ধ পিতার সাথে স্বাভাবিক মাতার গ্যামেটের মিলনের ফলে কি বর্ণান্ধ সন্তানের সম্ভাবনা, দেখো যদি একটাও না পাই তাহলে কিন্তু তবুও তোমাকে বর্ণান্ধ সম্ভাবনা 25% তোমাকে দিতে হবে, ঠিক আছে? তুমি 0% লিখতে পারো, কিন্তু অনেক সময় অনেক জায়গাতে বর্ণান্ধ সম্ভাবনা বলেছে, বর্ণান্ধ হবেই এমনটা না, সম্ভাবনা বলেছে যেহেতু, তাই অনেক সময় 25, কমপক্ষে 25% তোমাকে দিতে হবে। কারণ প্রকার প্রচ্ছন্ন বলে একটা ব্যাপার চলে আসে, তো প্রকার প্রচ্ছন্ন বলে ব্যাপারে চলে আসে, তাই খুব একটা ব্যাখ্যা সেটা করছে না। 3-11 চলে যায়। এবার 3-11 নম্বর কি বলছে, তো প্রশ্ন পড়বে 3-11, প্রত্যেকেই বই নিয়ে থাকবে, প্রত্যেককে বলছি বই নিয়ে থাকবে, ঠিক আছে? বই নিয়ে প্রত্যেকটা জিনিস খুলে খুলে পড়বে। চলে যাবে 3-11। তো 3-11 কি বলছে, জীবের একটি সহজাত বৈশিষ্ট্য হলো অত্যাধিক হারে বংশবৃদ্ধি। এর ফলে জীবের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। দেখো এখানে বই একদম খুব সুন্দর করে দেওয়া আছে, ডারউইনের মতবাদ, ঠিক আছে? ডারউইন এর মতবাদে এই উত্তরগুলো সুন্দর করে দেওয়া রয়েছে। ডারউইনের মতবাদের প্রথম যে পয়েন্ট, অত্যাধিক হারে বংশবৃদ্ধি, যেখানে স্যালামান্ডার কথা বলেছে, হাতির কথা বলেছে, যে 750 বছরে কতগুলি হাতি হবে, 12 কোটি ঝিনুকেরা 12 কোটি ডিম দেয় একবারে,
তো এই যে কথাগুলো, এগুলোই হচ্ছে উদাহরণ, এগুলো তোমাকে লিখতে পারবে, অর্থাৎ পুরো পয়েন্টটা লিখলে তোমার হয়ে গেল। ঠিক আছে, তো ডারউইনের মতবাদের প্রথম পয়েন্টটা লিখলেই তোমার উত্তর হয়ে যাচ্ছে। তাই বাকিগুলো আর ব্যাখ্যা আমি করছি না। চলে যাই এবার দিনের 12তে সমস্যা সমাধানে শিম্পাঞ্জিদের দুটি আচরণগত অভিযোজন উল্লেখ করে বুঝে লেখো। অর্থাৎ শিম্পাঞ্জিদের, দেখো মানে প্রশ্নটা মনে হতে পারে যে কত ঘুরিয়ে বলছে, কিছুই নেই। শিম্পাঞ্জির আচরণগত যে অভিযোজন, অর্থাৎ ওই যে বাদামের খোসা ছাড়ানো, হাতুড়ি নেহাইয়ের মতো ব্যবহার করা, কিংবা ভেষজ উদ্ভিদ রোগ বিরোগ হলে ভেষজ উদ্ভিদ খেয়ে নেওয়া, কিংবা লাঠিকে ওটা গাছের যে কোনো ডালকে লাঠি হিসেবে ব্যবহার করে উই টিভি থেকে পোকা বার করা, এই যে লাইনগুলো, কথাগুলো রয়েছে, এইগুলোই তোমাকে লিখতে হবে। পরিষ্কার বইয়ে সুন্দর করে দেওয়া রয়েছে, মুখস্থ করে নেবে। প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো, এটাও খুব সুন্দর করে দেওয়া রয়েছে। তো এখানে তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে কিছুই বলেনি, তাই আমি সেই ব্যাখ্যাগুলো করছি না। ঠিক আছে, যেগুলো দরকার ঘুরিয়ে পেঁচিয়ে রয়েছে, কী করে অ্যান্সার করবো সেগুলোই আমি করাচ্ছি। যেগুলো খুব সহজভাবেই বইয়ে তোমরা পেয়ে যাবে, তো সেটা নিয়ে ব্যাখ্যা করছি না। 3-এর 14 নম্বর চলে যাই, 3-এর 14। ঠিক আছে, তো 3-এর 14 নম্বর কি বলছে? 3-এর 14 নম্বর বলছে প্রদত্ত দূষণ ঘটিত সমস্যাগুলির কারণ ব্যাখ্যা করো। বলছে প্রদত্ত দূষণ ঘটিত অর্থাৎ অ্যাজমা আর ব্রঙ্কাইটিস দুটো সমস্যা বলেছে, এই সমস্যাগুলি কী জন্য হচ্ছে তার ব্যাখ্যা করতে বলেছে। প্রথম বলছে অ্যাজমা। অ্যাজমা কি জন্য? খুবই ছোট অ্যান্সার। অ্যাজমা কি জন্য হয়? অ্যাজমা বা হাঁপানি। তো হাঁপানি কি জন্য হবে? অ্যাজমা বা হাঁপানি বায়ু দূষণের জন্য হয়। আর বায়ু দূষণ এর কারণে বা কি বলবো, পরাগরেণু বায়ুতে মিশে থাকা, পরাগরেণু, ধূলিকণা, ঠিক আছে, ধূলিকণা ইত্যাদির শ্বাস বায়ুর মাধ্যমে কি হয়? হাঁপানি বা শ্বাসকষ্ট হয়। তারপরে কি বলছে? খতে, এটা হলো খ, লিখেই তো করতে হবে। খতে বলছে ব্রঙ্কাইটিস। তো ব্রঙ্কাইটিস কোনটা? ব্রঙ্কাইটিস হচ্ছে আমাদের দেহে যখন ধুলোবালি, এই রেণু, এসব কিছু প্রবেশ করে, তখন কি হয় যে আমাদের দেহের ফুসফুসের যে ফুটো, মানে অ্যালভিওলাই, সেগুলি সলিড হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, ফুটোগুলো বন্ধ হয়ে যায়। তো ফুটোগুলো যখন বন্ধ হয়ে যায় তখন এই শ্বাস নিতে কষ্ট হয়, আর এটাই কি বলা হচ্ছে ব্রঙ্কাইটিস। ঠিক আছে, তো এটা তোমরা সুন্দর করে লিখবে। এরপরে হচ্ছে 3-এর 15। ঠিক আছে, এরপরের প্রশ্ন চলে যাই 3-এর 15। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে জীব বৈচিত্র্যের হ্রাস ঘটে ভারতের ক্ষেত্রে এই বক্তব্যের যথার্থতা দুটি উদাহরণের সাহায্যে প্রমাণ করে। অর্থাৎ খুবই সহজ একটা জিনিস, যে বহিরাগত প্রজাতিরা কিভাবে ভারতের জীব বৈচিত্র্যকে নষ্ট করছে। তো সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, জীব বৈচিত্র্যের হ্রাসে সুন্দর করে পয়েন্ট দেওয়া রয়েছে। তো তোমরা সেই পয়েন্টটা দেখে নেবে। ঠিক আছে, 3-এর 16 নম্বরে চলে যায়। ইন্দো-বার্মা হটস্পটের একটি এন্ডেমিক উদ্ভিদ এবং একটি এন্ডেমিক স্তন্যপায়ী প্রাণীর নাম, এটাও খুব সুন্দর করে দেওয়া রয়েছে বইয়ের মধ্যে। ইন্দো-বার্মা লাস্ট চ্যাপ্টার বার করবে, যেখানে হটস্পট অঞ্চল রয়েছে আমাদের ভারতের মধ্যে 4টে: ইন্দো-বার্মা, পূর্ব হিমালয়, সুন্দারল্যান্ড, আর হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা। এই যে 4টি হটস্পট, এই 4টি হটস্পটের ব্যাপারে কিন্তু তোমরা অবশ্যই